প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে আমি কোষীয় অঙ্গাণুসমূহের দুটা চিত্র এঁকে রেখেছি। যেহেতু ক্লাস টাইমটা আমাদের সীমাবদ্ধ থাকে, সেজন্যই যেন আমি তাড়াতাড়ি বা তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি অযথা সময় নষ্ট না করে আমি তোমাদের জন্য দুটা ছবি রেডি করে রেখেছি। তো প্রিয় শিক্ষার্থী, বছর তো শেষ হয়ে আসলো। এখানে দেখা গেছে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে যোগাযোগ করবে। যেহেতু ক্লাস শেষের দিকে, সেজন্য যদি তোমাদের এছাড়াও তোমাদের যদি কোনো ক্লাসের প্রয়োজন পড়ে, ন্যাশনাল কলেজের স্কুল শাখা ন্যাশনাল কলেজ স্কুল সেকশন এই পেজের মধ্যে সবগুলো ক্লাস আছে। এছাড়াও যদি একান্তই আমার ক্লাসটা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আকলিমা আক্তার সহকারী শিক্ষক লিখে ইউটিউবে সার্চ দিলেই আমার সবগুলো ক্লাস পেয়ে যাবে। এবং সেখানে তোমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সেখানে যে কোনো একটা ক্লাস 7-এর ক্লাসে যখন ঢুকবে, তখন দেখবে নিচে অলরেডি সবগুলো 7-এর ক্লাস পাওয়া যাবে। এবং প্রত্যেকটা ক্লাসে এভাবে আমার ক্লাসগুলো এভাবে পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থী, যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে আমাদের ক্লাসগুলো নেওয়াই সার্থক। তো কথা না বাড়িয়ে আমি ক্লাসে ফিরে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এখানে উদ্ভিদ কোষের একটা কোষের বর্ণনা থেকে আমি দুইটা ছবি এঁকেছি। উদ্ভিদ কোষের ছবি আমি আঁকি নাই, কারণ তোমরা হয়তো ক্লাস 6-এও ছবিটা এঁকে আসছো, তারপরে নিজেরাও তোমরা আঁকতে পারবে ইনশাল্লাহ। চেষ্টা করলে অনেক ভালো ছবি আঁকতে পারবে। তো আমি সেখান থেকে আমি কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে যাব। তো একটা উদ্ভিদ কোষের মধ্যে দেখা গেছে যে বিভিন্ন অঙ্গাণু থাকে। এখানে কোষ প্রাচীর থাকবে, তারপরে কোষ ঝিল্লি থাকবে, কোষ গহ্বর থাকবে, নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে। আর যেহেতু উদ্ভিদ কোষের কথা বলছি, সেজন্য সেখানে একটা প্লাস্টিক থাকবে। তো এই যে কোষীয় অঙ্গাণু, সেই কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে প্রথমত যেটা আসে কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা গেছে কোষ ঝিল্লির বাইরে একটা জড় পদার্থ থাকে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। যেমন উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে তো এই কোষ ঝিল্লিটা থাকে, কিন্তু উদ্ভিদ কোষের বেলায় এরকম একটা জড় পদার্থের ন্যায় থাকে, সেটাকে বলা হয় কোষ প্রাচীর। তো প্রিয় শিক্ষার্থী, এরকমই হয়ে থাকে। তো এই যে বাইরের যে জড় পদার্থের আবরণ, সেটাকেই বলা হয় কোষ প্রাচীর। তো এই প্রাণী কোষে সাধারণত এই কোষ প্রাচীর থাকে না, আর এই কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত বা গঠিত থাকে। প্রাণী কোষের আবরণটি প্লাজমা পর্দা দ্বারা গঠিত থাকে। কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্ধারণ করাই হচ্ছে এই কোষ প্রাচীরের কাজ। এরপরে হচ্ছে প্রোটোপ্লাজম হচ্ছে কোষের মধ্যে অর্ধ তরল থকথকে জেলির ন্যায় যে অংশ, দানাদার বর্ণহীন সবুজ, সে অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয়ে থাকে। আর এই প্রোটোপ্লাজম হচ্ছে জৈব ও অজৈব পদার্থের সমন্বয় ও যৌগ সমন্বয়ে গঠিত। আর এখানে এই প্রোটোপ্লাজমের মধ্যে হচ্ছে বিভিন্ন জৈব অজৈব যৌগের সমন্বয়ে যেহেতু গঠিত, তার মধ্যে পানির পরিমাণটা হচ্ছে সবচেয়ে বেশি। এখানে 60 থেকে 90% হচ্ছে পানি। এখানে কোনো কোনো বইতে লেখা 70 থেকে 90% পানি, আবার কোনো বইতে দেওয়া আছে 67 থেকে 90%
পানি, অর্থাৎ প্রোটোপ্লাজমের 70 থেকে 90% পরিমাণ পানি থাকে, এটাই ম্যাক্সিমাম বইতে দেওয়া থাকে। তো প্রোটোপ্লাজম কোষের প্রধান দুটি অংশ হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। এখন এই সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলা হয়। আর সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু বিভিন্ন অঙ্গাণু থাকে, সেগুলোকে একত্রে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অর্থাৎ একটা কোষের মধ্যে কোষ জেলের ভিতরের অংশে প্রোটোপ্লাজম, সেখানে নিউক্লিয়াস ব্যতীত বাকি যে অংশটা আছে সেটা সম্পূর্ণটাই হচ্ছে সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমের মধ্যে যে সকল অঙ্গাণু ধারণ করে থাকে সেগুলোকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন আমি কোষের কয়েকটা অঙ্গাণুর নাম বলেছিলাম, সেখানে নিউক্লিয়াস বাদে বাকিগুলোই হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, এরপরে হচ্ছে গলজি বস্তু, এগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন এরপরে হচ্ছে কোষ গহ্বর কোনগুলো? কোষ গহ্বর হচ্ছে কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব বস্তুসমূহ সাইটোপ্লাজমের দাত্রীর মধ্যে থাকে। উদ্ভিদ কোষের নির্জীব বস্তুসমূহের মধ্যে বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ, বর্জ্য পদার্থ ও খরিত পদার্থ, এগুলো হচ্ছে কোনো কোষে যদি থাকে, সেটা প্রাণী কোষে কোষের সাইটোপ্লাজমের তরল পদার্থপূর্ণ ছোট বড় গহ্বর থাকে, সেগুলোকেই বলা হয় কোষ গহ্বর। আর এই কোষ গহ্বরটা হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে বড় থাকে এবং একটা কোষ গহ্বর থাকে। আর প্রাণী কোষের বেলায় সেটা হচ্ছে প্রায় সময়ই থাকে না, তবে যদিও থাকে সেটা ক্ষুদ্র ক্ষুদ্র থাকে। এই কোষ গহ্বরের মধ্যে কি থাকে? নানা রকম জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি এই কোষ গহ্বরে দ্রবীভূত অবস্থায় থেকে কোষরস প্রস্তুত করে। কোষ গহ্বরের কাজ হচ্ছে কোষরস প্রস্তুত করা। তো প্রিয় শিক্ষার্থী, এই কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে আমি একটু প্লাস্টিডের পরিচয়টা আমি একটু বৃহৎভাবে বলছি, যে প্লাস্টিড হচ্ছে আসলে বর্ণকণিকা সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুগুলোই হচ্ছে প্লাস্টিড। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, এই জন্য এই অঙ্গাণুটা হচ্ছে উদ্ভিদ কোষের জন্য অনন্য বৈশিষ্ট্য। এই প্লাস্টিড বর্ণহীন এবং বর্ণযুক্ত থাকবে। এখন বর্ণযুক্ত আর হচ্ছে বর্ণহীন। এখন বর্ণযুক্ত এবং বর্ণহীন দুই ধরনের প্লাস্টিডই থাকে। তো এটা হচ্ছে রঞ্জক পদার্থের উপস্থিতির উপর ভিত্তি করেই কিন্তু প্লাস্টিডটাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন বর্ণযুক্ত আর বর্ণহীন এই দুই অংশে বিভক্ত করা হয়েছে। বর্ণযুক্ত হচ্ছে ক্রোমোপ্লাস্ট। দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখে নেই, দেখা যাচ্ছে না। আচ্ছা, এখান থেকে আমি একটু পরে তো ছবির দিকে নিব, তো আমি এখানে একটু দেখে নিই। বর্ণযুক্ত হচ্ছে ক্রোমোপ্লাস্ট, বর্ণহীন হচ্ছে লিউকোপ্লাস্ট। এখন এই লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণ নেই, এরা সাধারণত মাটির নিচে মূলের মধ্যে অবস্থান করে। তবে এই লিউকোপ্লাস্ট যে অংশে অবস্থান করে সেই অংশটা যদি আবার সূর্যের আলোর উপস্থিতিতে চলে আসে, তখন সেখানে আবার কিন্তু সেটা ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী, এই ক্রোমোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্টিড এটা কিন্তু ক্রোমোপ্লাস্টিড হবে। ক্রোমোপ্লাস্টিড হচ্ছে আবার দুই ধরনের। ক্রোমোপ্লাস্টিড এটা হচ্ছে এখানে আসলে দুইটাই তো প্লাস্টিড, লিউকোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড। তো এই ক্রোমোপ্লাস্টিডটা হচ্ছে
ক্রোমোপ্লাস্টিড এটা হচ্ছে আবার দুই ধরনের। একটা হচ্ছে কি বলা হয়, ক্লোরোপ্লাস্ট, আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তো এই যে ক্লোরোপ্লাস্ট এটা কিন্তু বর্ণযুক্ত, অর্থাৎ এদের সবারই কিন্তু বর্ণ আছে। আর এদের মধ্যে কি তিনটি অংশ পরিলক্ষিত হয়, যেমন আবরণী, স্ট্রোমা, তারপর হচ্ছে গ্রানা, এগুলো পরিলক্ষিত হয়ে থাকে। তো প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের, আর এগুলো হচ্ছে সবুজ ছাড়া অন্য সকল বর্ণ, যেমন হচ্ছে লাল, হলুদ, বেগুনি, অনেক বর্ণের আছে। লাল, হলুদ, বেগুনি, তারপরে হচ্ছে গোলাপি আছে, তারপরে নীল আছে, বা ইত্যাদি রঙের হয়ে থাকে। তো এই ছিল প্লাস্টিড। এখানে ক্রোমোপ্লাস্ট হচ্ছে ফুলের পাপড়ি ও ফলের গায়ে বিভিন্ন বর্ণবৈচিত্র্য দিয়ে থাকে। আমি একটু দেখে নিই, দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা, তো যাই হোক, এখানে বিভিন্ন বর্ণের ক্রোমোপ্লাস্টের কারণে কিন্তু বর্ণ বৈচিত্র্যের সৃষ্টি হয়ে থাকে। যেমন সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্টটা পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়, ক্রোমোপ্লাস্টে পরিণত হয়। তখন পাকা ফলের বর্ণটা অন্য বর্ণে হয়ে থাকে। আবার টমেটোর যে লাল টকটকে রং দেখো, সেটা কিন্তু এই ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের কারণে লাল হয়ে থাকে। লাইকোপেন, এরপরে হচ্ছে আবার লাইকোপেন নামক রঞ্জক পদার্থের কারণে কিন্তু টমেটোটা কেমন টকটকে লাল দেখা যায়। এরপরে হচ্ছে যে পেঁপে, কাঁচা পেঁপে যেমন সবুজ থাকে, সেটা কিন্তু যখন পেকে যায় তখন কেমন একটু কমলা রঙের মতো হয়ে থাকে। এটা হচ্ছে পেপেইন নামক হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থের কারণে পেঁপের বর্ণটা, পাকা পেঁপের বর্ণটা হচ্ছে কমলা রঙের মতো হয়ে থাকে। তারপরে হচ্ছে ক্রোমোপ্লাস্টের মধ্যে লাল, কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। সেই জন্য তা কাঁচা ফলগুলো পাকার পরে সুন্দর হলুদ বা লাল বা কমলা বর্ণের ধারণ করে থাকে। উদ্ভিদের যেসব কোষে সূর্যের আলো পৌঁছে না, সেটা তো হচ্ছে লিউকোপ্লাস্ট। তো লিউকোপ্লাস্ট যখন আবার দেখা গেছে যে কিছুদিন একটা ঘাস যদি আমরা কোনো কিছু দিয়ে ঢেকে রাখি, সূর্যের আলো পৌঁছতে না দিই, সেখানে সাদা হয়ে যায়। আর এই সাদা ঘাস যখন আবার সূর্যের আলোর উপস্থিতিতে আসে, তখন সেটা কিন্তু আবার পরিবর্তিত হয়ে সবুজ হয়ে যায়। এরপরে আসি মাইটোকন্ড্রিয়ন। প্রিয় শিক্ষার্থী, আমি মাইটোকন্ড্রিয়নের ছবিটা এঁকে রেখেছি। খুব সম্ভবত আজকে আমার লাস্ট ক্লাস, সেই জন্য আমি চেষ্টা করব অধ্যায়টা শেষ করে দেওয়ার জন্য। মাইটোকন্ড্রিয়ন সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় থাকে এই মাইটোকন্ড্রিয়ন। এখানে আকার আসলে বলতে, আচ্ছা, মাইটোকন্ড্রিয়ন। তো এই মাইটোকন্ড্রিয়ন দেখা গেছে যে একবচনে মাইটোকন্ড্রিয়ন বলা হয়, আর বহুবচনে এদেরকে মাইটোকন্ড্রিয়া বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, প্রতিটি মাইটোকন্ড্রিয়ন দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে। এখানে একটা স্তর আর ভিতরে আরেকটা স্তর, দ্বিস্তর মানে দুইটা স্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে।
তো এই ভিতরের পর্দাটা থাকে ভাঁজ বিশিষ্ট বা অনেকগুলো আঙ্গুলের মতো ভাঁজ সৃষ্টি করে, আর বাইরের পর্দাটা মসৃণ থাকে। আর ভিতরের পর্দা যে ভাঁজ সৃষ্টি করে এই ভাঁজগুলোকে ক্রিস্টি বলা হয়ে থাকে। এটা হচ্ছে বাইরের পর্দা। এটা হচ্ছে বাইরের পর্দা, আর ভিতরের পর্দার ভাঁজকে ক্রিস্টি বলা হয়ে থাকে। আর কোষের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎসই কিন্তু এই মাইটোকন্ড্রিয়া। এই জন্য এই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। আর সবুজ উদ্ভিদ কোষে এর সংখ্যা প্রাণীর সবুজ উদ্ভিদ কোষে এর সংখ্যা বেশি, তবে প্রাণীর যকৃত কোষে এর সংখ্যা অনেক বেশি। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল মাইটোকন্ড্রিয়া। এরপর হচ্ছে গলজি বস্তু। গলজি বস্তু হচ্ছে কি, এগুলো পর্দাকার, গোলাকার বা সূত্রাকার অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। তো এই গলজি বস্তুগুলো হচ্ছে যে উৎসেচক হরমোন এগুলো ক্ষরণ করে থাকে। তারপরে সেন্ট্রিওল আছে। সেন্ট্রিওলগুলো হচ্ছে ভাপা নলাকার কি বলা হয়, দণ্ডাকার একটা অঙ্গাণু দেখা যায়, সেগুলোকে সেন্ট্রিওল বলা হয়। তো এই সেন্ট্রিওল হচ্ছে স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে, আর ওইগুলোকে এই অংশটাকে বলা হয় সেন্ট্রোজোম। আসলে সেন্ট্রিওল সেন্ট্রিজোমের ছবিটা অনেকটা ফাঁপা একটা নলাকার বা দণ্ডাকার অংশের মতো হয়ে থাকে, যেমন বাইরে থেকে আকৃতিটা এরকম হয়ে থাকে, এরকম হয়ে থাকে। তো এখানে দেখা যায় এরকম থাকে। আর এমনি ছবি আঁকতে গেলে দেখা গেছে যে আমার এই যে এইভাবে এরকমভাবে দুইটা দেওয়া থাকে, যে দানাবিহীন হয়ে থাকে, স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে, ওগুলোকে গলজি বস্তু বলা হয়। আর এগুলোর কাজ হচ্ছে প্রাণী কোষের যখন কোষ বিভাজন সংগঠিত হয় তখন এরা এস্টার রে বিচ্ছুরিত করে। তো প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে নিউক্লিয়াস। এখানে কোষীয় অঙ্গাণুগুলো তো অনেক আছে, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস। আমি প্লাস্টিডের ছবিটা হয়তো আঁকা হয়নি, তো যাই হোক প্লাস্টিডের ব্যাখ্যাটা আমি দিয়েছি, এবং মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াসের চিহ্নিতকরণ করা হয়নি। এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, বা আবরণী। তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, তারপরে হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র। তো প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবে, সব লেখা দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এই যে নিউক্লিয়াস হচ্ছে এখানে নিউক্লিয়াসের চারটি অংশের সমন্বয়ে গঠিত হয়ে থাকে, যেমন নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয়ার জালিকা বা ক্রোমোজোম যেটাকে বলা হয়। তো এই অংশটুকু এবং নিউক্লিওপ্লাজম। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমি 5টা, যেমন নিউক্লিয়ার রন্ধ্রটা ইন্ডিকেট করেছি, তো এটা হচ্ছে পর্দার মধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে, নিউক্লিয়ার পর্দার মধ্যে। অর্থাৎ নিউক্লিয়ার পর্দাটা কেমন, এটা হচ্ছে ছিদ্রযুক্ত থাকে, ওই ছিদ্রের অংশটাকে আমি চিহ্নিতকরণ করেছি। তো যাই হোক, নিউক্লিয়ার পর্দা হচ্ছে এরা সজীব দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে আবৃত থাকবে, এবং এটা অসংখ্য ছিদ্রযুক্ত থাকে, যেটাকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। আর নিউক্লিয়ার পর্দা সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তুর যোগাযোগ রক্ষা করে থাকে। আর নিউক্লিওপ্লাজম এটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে
যে নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ যে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার জেলির মতো অর্ধতরল যে থকথকে বস্তু থাকে সেটাকেই বলা হয় নিউক্লিওপ্লাজম। এগুলো হচ্ছে নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে বা নিউক্লিয়াস ও ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে থাকে। এরপরে হচ্ছে নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্ষুদ্র গোলাকার যে বস্তু উজ্জ্বল এবং অপেক্ষাকৃত ঘন এই বস্তুটা, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এটা একটা নিউক্লিয়াসে সাধারণত একটি নিউক্লিওলাস থাকে। তো এরপর হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম বা নিউক্লিয় জালিকা, একই নাম, সবগুলো হচ্ছে ক্রোমোজোমকেই বোঝায়। তো নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো যে অংশ দেখা যায় সেটাকে বলা হয় নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। এরপর হচ্ছে উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য কাজ। এখানে উদ্ভিদ টিস্যু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু উদ্ভিদের কোন অংশে থাকে, সেটা হচ্ছে একদম কাণ্ডের অগ্রভাগে থাকে, বর্ধনশীল অংশে যেটা বলা হয়ে থাকে সেই অংশে ভাজক টিস্যু থাকে। আর স্থায়ী টিস্যু সেটা বিভাজন ক্ষমতা থাকে না, সেটা হচ্ছে একদম মূলের কর্টেক্স বা মজ্জার সেদিকে অবস্থান করে। আর এরা হচ্ছে মূলত খাদ্যবস্তু পরিবহনের কাজে অংশগ্রহণ করে থাকে। আর এই ছিল আজকে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠনের অংশ। তো এখান থেকে শুধু উদ্ভিদ কোষ এবং এর কোষীয় কোষ অঙ্গাণুর পরিচয় সমূহ এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে যদি আবার দেখা হয় তাহলে অবশ্যই প্রাণী অংশ নিয়ে আলোচনা করব। তো যাই হোক, তোমরা অবশ্যই বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করবে, আব্বু আম্মুর কথা শুনবে, প্রত্যেকটা লাইভ ক্লাস দেখবে এবং অবশ্যই শেখার চেষ্টা করবে। কেননা তোমরা এখন বাসায় আছো ঠিক আছে, তবে যখন তোমরা এখন তো ক্লাস 7 এই বছর 2021 সালে যখন ক্লাস 8-এ থাকবে, তখন তোমার বেসিক অর্জনের জন্য কিন্তু তোমার এই পাঠ্য বইয়ের প্রয়োজন আছে। সেজন্য তোমাকে অবশ্যই মনোযোগ সহকারে ভালোভাবে পড়াশোনা করতে হবে। এবং যদি পিছনের কোনো ক্লাস দেখার প্রয়োজন পড়ে তাহলে ইউটিউবে আকলিমা আক্তার সহকারী শিক্ষক দিয়ে সার্চ দিলে তুমি প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে এবং সেখান থেকেও তুমি অনেক শিখতে পারবে। আর তোমরা শিখতে পারলেই আমাদের সার্থকতা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করছি, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।